আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 13ই নভেম্বর দিয়েই শুরু হবে আসিফ মাহমুদ, সজীব ভুইয়াদের নতুন বাহিনীর অভিষেক। ইতিমধ্যেই তারা প্রশিক্ষণ পেয়ে অস্ত্র চালনায় তৈরি। তারা এখন আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়বে সরকারের নির্দেশে। আর এ কারণেই সরকারের প্রোপাগান্ডা সচিব বলছে সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে। এতদিনে স্পষ্ট হলো কেন সরকার সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীগুলোকে রেখে এরকম একটি প্যারামিলিটারি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করছে। এরাই হবে সরকারের মূল কিলিং স্কোয়াড। আসুন এদের সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশে এরকম একটি প্যারামিলিটারি গঠিত হচ্ছে, যাদেরকে অস্ত্র চালনায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে দেশের তরুণ তরুণীদের জুডো, কারাতে, তায়কোন্ডো শেখানো হবে, এমনকি বন্দুক চালানোর মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। সরকার বলছে এটা আত্মরক্ষার জন্য, গণপ্রতিরক্ষার উদ্যোগ। কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের প্রতিরক্ষা, কার বিরুদ্ধে এই প্রস্তুতি, কেন হঠাৎ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়ার প্রয়োজন হলো? সরকারের শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাম্প্রতিক বক্তব্য দিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন যে এই প্রশিক্ষণ কেবল ক্রীড়া বা আত্মরক্ষার জন্য নয়, বরং রিজার্ভ ফোর্স তৈরির অংশ হিসেবে ভাবা হচ্ছে। তিনি বলেছেন ভারতের সঙ্গে সম্ভাব্য সংঘাত মাথায় রেখে এই বাহিনী সেনাবাহিনী এবং পুলিশের পাশে দাঁড়াবে। কি ভয়ঙ্কর বক্তব্য বলুন! এমন বক্তব্য স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে, কেননা এখনো পর্যন্ত বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো যুদ্ধ পরিস্থিতির মুখে নেই। সীমান্তে উত্তেজনা থাকলেও তা কখনোই সরাসরি যুদ্ধ পর্যায়ে পৌঁছায়নি। তাহলে কেন এমন প্রস্তুতি? প্রশিক্ষণের রূপরেখা দেখলে মনে হয় এটা কেবল একটি শারীরিক কসরত বা প্রশিক্ষণ নয়। 6,500 তরুণ তরুণীকে প্রথম ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। 15 দিনের আবাসিক কোর্সে তাদের খাওয়া দাওয়া, পোশাক, এমনকি ভাতাও দেওয়া হবে। পরে বছরে 20-30 হাজার করে প্রশিক্ষণ প্রাপ্তদের সংখ্যা লাখ ছাড়াতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা নিজেই। শুনতে মনে হয় একটা আধা সামরিক বাহিনী গঠনের পরিকল্পনা করেছে সরকার। এখানেই ভয়টা আসলে, কারণ দেশে ইতিমধ্যে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার মিলিয়ে প্রায় 14-16 লাখ সশস্ত্র সদস্য রয়েছে। এর বাইরে আরও একটি বাহিনী গঠনের প্রয়োজন কেন? বিশেষ করে যখন জানা গেছে যে জুলাই আগস্টের সহিংস আন্দোলনে থানা থেকে লুট হওয়া 1400 অস্ত্র, বিপুল গোলা বারুদ এখনো উদ্ধার হয়নি। সেই অস্ত্র যদি প্রশিক্ষিত তরুণদের হাতে পড়ে, তাহলে সেটা কেবল বিশৃঙ্খলা নয়, রক্তপাত ডেকে আনবে। এটা অনুমান করার জন্য বিরাট বিশ্লেষক হওয়ার দরকার নেই। ডিসি সম্মেলনে এই প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। এমন তথ্য প্রকাশের পর অনেকেই ভাবছেন বিষয়টা এখন শুধু একজন উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগ নয়, বরং সরকারিভাবে চিন্তা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ জানিয়েছেন সশস্ত্র বাহিনী চাইলে এই কাজ করতে প্রস্তুত, অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বিষয়টি অন্তত আলোচনায় আছে। প্রশ্ন হলো, একটা দেউলিয়া অর্থনীতির দেশে যেখানে মুদ্রাস্ফীতি আর বেকারত্বে তরুণদের জীবন নাজুক, সেখানে সরকার কেন তাদের হাতে অস্ত্র দিতে চাইছে? ইতিহাস বলে যখনই কোনো সরকার নিজেদের বিরুদ্ধে জনরোষ, আন্দোলন বা প্রতিপক্ষের রাজনৈতিক শক্তিকে ভয় পায়, তখন তারা নিজেদের পক্ষে একটি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বাহিনী তৈরি করার পথে যায়। ইউক্রেনের আজব ব্যাটালিয়ন বা মুসোলিনির ফ্যাসি বাহিনী এই উদাহরণগুলো তাই আবার আলোচনায় এসেছে। এ ধরনের বাহিনী প্রথমে দেশ রক্ষার নামে তৈরি হয়, পরে তা রাজনৈতিক দমন যন্ত্রে পরিণত হয়। বাংলাদেশে টাউন ডিফেন্স পার্টি নামের যে নতুন সংগঠন চলছে, সেটা এই আশঙ্কার প্রতিধ্বনি। 250 জন তরুণকে ইতোমধ্যেই আনসার ও ভিডিপির তত্ত্বাবধানে অস্ত্র চালনার মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কোর্সের উদ্বোধন করেছেন গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র, যিনি এই বাহিনীকে গণপ্রতিরক্ষা দল বলে অভিহিত করেছেন। শুনতে ভালো লাগলেও বাস্তবতা কিন্তু ভিন্ন। যে দেশে প্রতিদিন 300-র বেশি হত্যাকাণ্ড ঘটছে, সেখানে অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত নাগরিকরা শান্তি রক্ষা করবে, এটা বিশ্বাস করবেন আপনি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জুলাই আন্দোলনে যে তরুণ ছাত্ররা থানায় হামলা করেছিল, তারাই এখন আবার অস্ত্র শেখার সুযোগ পাচ্ছে। যদি সেই হিংস্র গোষ্ঠীর কিছু অংশ এই প্রশিক্ষণে অংশ নেয়, তাহলে ভবিষ্যতে তাদের ব্যবহার রাজনৈতিক প্রতিপক্ষ দমনে করা হবে, এবং সেটা নিশ্চিত। এবং সেটা নাকি শুরু হবে এই 13ই নভেম্বর আওয়ামী লীগ দমন দিয়ে। আর এই আশঙ্কা শুধু বিরোধী দল বা আওয়ামী লীগের নয়, এটা দেশের প্রত্যেক নাগরিকের উদ্বেগের কারণ।
কারণ একবার যখন সাধারণ নাগরিকদের হাতে রাষ্ট্র অনুমোদিত অস্ত্র চলে যায় তখন সেই নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ডক্টর হুমায়ুন কবিরের মতো আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এটা ইউক্রেনের পথ অনুসরণ করে বিপজ্জনক একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে। ইউক্রেনে মব ভায়োলেন্স থেকেই তৈরি হয়েছিল আজব ব্যাটালিয়ন, যারা পরে ভিন্ন মতাবলম্বীদের উপর দমন নিপীড়ন চালায়। বাংলাদেশের প্রেক্ষাপটে সেই প্যাটার্ন দেখা যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের সমন্বয়কারীদের মধ্যে অনেকেই প্রকাশ্যে বলছেন প্রয়োজনে তারা আওয়ামী দোসরদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করবে। তাদের হাতে যদি এখন প্রশিক্ষণ আর অবৈধ অস্ত্র যুক্ত হয় তাহলে ফল কি হতে পারে তা সহজে অনুমান করা যায়। এখানে সরকারের যুক্তি যে এটি জাতীয় নিরাপত্তার অংশ সেটা খুব দুর্বল যুক্তি, কারণ দেশের সীমান্ত পরিস্থিতি বা নিরাপত্তা সংকট এমন পর্যায়ে নেই যে নাগরিকের সামরিক প্রশিক্ষণ দরকার। বাংলাদেশ কোনো যুদ্ধাবস্থা নেই, বরং এই উদ্যোগকে অনেকে দেখছেন রাজনৈতিক পুনর্গঠনের হাতিয়ার হিসেবে, যেখানে নির্বাচনের আগে বা পরে প্রশিক্ষিত জনবল ব্যবহার করা যেতে পারে প্রতিপক্ষ দল বা প্রতিবাদী জনতাকে নিয়ন্ত্রণে রাখতে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ভারতের দালাল বা ষড়যন্ত্রকারী বলে সমালোচকদের আক্রমণ করা হচ্ছে, তাদের বোঝা যাচ্ছে যে সরকারের উপদেষ্টারা এই উদ্যোগের বৈধতা নয়, বরং রাজনৈতিক সুবিধা নিয়েই বেশি ভাবছেন। যদি উদ্দেশ্য সত্যি আত্মরক্ষা বা গণপ্রতিরক্ষা হতো তাহলে এই প্রশিক্ষণ সবার জন্য উন্মুক্ত থাকতো, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা পরিচয়ের ভিত্তিতে নয়। সবচেয়ে ভয়াবহ দিক হলো জঙ্গিদের পুনরুত্থান এবং জেল ভাঙার ঘটনায় যারা পালিয়েছে তারাও যদি এই প্রশিক্ষণ ব্যবস্থায় ঢুকে পড়ে তাহলে দেশে নতুন এক সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠবে যা আইন শৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে চলে যাবে। ইতিমধ্যে একজন ধর্মীয় নেতা বলেছেন বাংলাদেশ নাকি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত। ইরানের মতো বাংলাদেশও একটি ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখছেন যারা, তারা যদি এই প্রশিক্ষণ পায় তাহলে বুঝতেই পারছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে ঝরঝরে। এই মুহূর্তে বাংলাদেশের সমাজ এক ভয়াবহ অবস্থার মধ্যে আছে। একদিকে বেকার তরুণদের হতাশা, অন্যদিকে সরকারের অজানা যুদ্ধ প্রস্তুতি। দুইয়ের সংমিশ্রণ ভয়ানক। যদি রাজনৈতিক প্রতিশোধ বা ভয়ের রাজনীতি থেকে এমন উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটা দেশের ভবিষ্যতের জন্য আত্মঘাতী, তাতে কোনো সন্দেহ নেই। রাষ্ট্র যদি সত্যি স্থিতি চায় তাহলে তাকে নাগরিকের হাতে অস্ত্র নয়, সুযোগ এবং আস্থা দিতে হয়। তরুণদের প্রশিক্ষিত যোদ্ধা নয়, প্রশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হয়। স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, তাদের লেখাপড়া ফিরিয়ে নিতে হয়। আপনি গত 1.5 বছরে আপনি কোনো আহ্বান শুনেছেন এই ডক্টর ইউনূস বা তার কোনো উপদেষ্টার মুখ থেকে যে বাপরা তোমরা পড়ালেখায় ফেরত যাও, তোমরা রাস্তায় না থেকে পড়ালেখায় ইউনিভার্সিটিতে ফেরত যাও, ক্লাসে ফেরত যাও? আপনি শুনবেন না। ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেখুন, কি ভয়াবহ রেজাল্ট হয়েছে এবার, ম্যাট্রিকেও তাই। আর কত ছেলে পেলে ম্যাট্রিক থেকে ঝরে পড়েছে, কলেজে ভর্তি হয়নি, তার হিসেব এই সরকার দিতে পারবে না। যেভাবে পরিস্থিতি এগোচ্ছে তাতে মনে হচ্ছে সরকার একটা ছায়া বাহিনী তৈরির পথে হাঁটছে, যার লক্ষ্য কেবল প্রতিরক্ষা নয়, দমন। আর সেই আশঙ্কা যদি সত্য হয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অন্ধকার অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বা হয়ে গেছে। যারা মনে করছে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশকে এক জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে। আমি বারবার এই কথা বলি, আপনারা হয়তো আমার উপর বিরক্ত হন, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তবতা। চারদিকে তাকান, নিজের সন্তানদের কাছে খোঁজ নিন, ইয়াং সন্তানদের কাছে খোঁজ নিন যে তাদেরকে কোন পথে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই পুলিশে আস্থাহীন, আওয়ামী লীগের লকডাউন দমনে নামছে ইউনূসের নিজস্ব বাহিনী। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। সত্যিকার অর্থে দিন যত ঘনিয়ে আসছে, আওয়ামী লীগের কর্মসূচি আসছে, দেশের পরিস্থিতি সত্যিকার অর্থে ঘোলাটে হয়ে উঠছে এবং ইউনূস সরকার এক প্রকার পাগল প্রায় হয়ে উল্টা পাল্টা রিয়াক্ট করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। যার দরুন পুলিশ, বাংলাদেশ পুলিশ, আমাদের যে সরকারের প্রধান আইন শৃঙ্খলা, সিভিল আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বপ্রাপ্ত যে ফোর্স পুলিশ, 2 লক্ষাধিক পুলিশ সদস্য, তাদের প্রতি আস্থা রাখতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। কারণটা হচ্ছে পুলিশের মনোবল ভেঙে দিয়েছে গত বছর এই ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছে তারাই। তাদেরই সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা, থানায় হামলা,
পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এরা মনেই করছে যে এই পুলিশ আমাদেরকে কি সুরক্ষা দেবে, আর সুরক্ষা দেবে না বলেই নিজস্ব মিলিশিয়া বাহিনী গঠন করেছে। এবং আসন্ন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি আগামী 13 নভেম্বর দেওয়া হয়েছে, সেটি দমনে নিজস্ব বাহিনী নামানোর পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা 4 দিনের বিক্ষোভ কর্মসূচিতে সম্ভাব্য সহিংসতা মোকাবেলায় রাজধানী ঢাকায় প্রায় 7,000 পুলিশ সদস্য মোতায়েনের এক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 7,000 পুলিশ সদস্য, এটা বলতে এটা বোঝানো হচ্ছে ওই যে নিজস্ব বাহিনী, মিলিশিয়া বাহিনী, এদেরকে পুলিশের পোশাকে নামানো হবে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী এমন তথ্য দিয়েছে। নর্থ ইস্ট নিউজের হাতে আসা বাংলাদেশ পুলিশের একটি বিশেষ নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্যোগে গঠিত 9,000 সদস্যের একটি ব্যক্তিগত মিলিশিয়া বাহিনী থেকে তরুণদের নিয়োগ দেওয়া হয়েছে। এই বাহিনীর সদস্যরা ইতিমধ্যে একটি মোবিলাইজেশন ড্রিল বা মহড়ায় অংশ নিয়েছে। আগামী 10 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আওয়ামী লীগের 4 দিনের বিক্ষোভ কর্মসূচির আগেই তাদের মাঠে নামানো হচ্ছে। এখানে একটু বলে রাখা ভালো যে গত বছর জুলাই আগস্টে যে সহিংসতা কর্মকাণ্ড ঘটানো হয়েছিল, পুলিশ হত্যা করা হয়েছিল, এই হত্যাকারীদেরই এই বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। এরা আবার নতুন নতুন হত্যার কাণ্ড ঘটাবে, পুলিশ হত্যা করবে, হত্যা করে সেই দায় চাপাবে আওয়ামী লীগ পুলিশকে মেরেছে, পুলিশের মনোবল উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। মানুষ তো হত্যা করবেই, হত্যা পরিকল্পনা নিয়েই তো নেমেছে। নিরাপত্তা সূত্রের খবর, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশে গঠিত এই বাহিনীর কয়েকশো তরুণ সদস্যকে পুলিশের পোশাক পরানো হবে। তাদের অনেককে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্ট্যান্ডার্ড ইউনিফর্ম সরবরাহ করা হয়েছে এবং তারা রাজধানীর বিভিন্ন কৌশলগত অবস্থান নিয়েও ফেলেছে ইতিমধ্যে। আওয়ামী লীগের আসন্ন কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে ডিএমপি। 7 নভেম্বর জারি করা 9 পৃষ্ঠার পুলিশ নথি অনুযায়ী এই বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় মোট 6,829 জন সদস্য মোতায়েন করা হবে, যাদের মধ্যে সশস্ত্র সদস্যরাও অন্তর্ভুক্ত। পুরো ঢাকাকে 9টি সেক্টরে বিভক্ত করে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই সেক্টরগুলোর অধীনে ডিএমপির 8টি বিভাগ, রমনা, মতিঝিল, ওয়ারী, লালবাগ, তেজগাঁও, গুলশান, মিরপুর এবং উত্তরা এবং শহরের 50টি থানার সব এলাকাকে নিয়ে আসা হয়েছে। বিক্ষোভকারীদের কার্যকরভাবে মোকাবেলার জন্য পুরো বাহিনীকে ছোট ছোট প্লাটুনে ভাগ করা হবে এবং প্রতিটি থানা এলাকায় একটি করে প্লাটুন মোতায়েন থাকবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যার দায়িত্বে থাকবেন একজন ডিসি এবং একজন এডিসি। এই কন্ট্রোল রুম থেকে পুলিশ ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে মাঠ পর্যায়ে থাকা প্লাটুন কমান্ডারদের সরাসরি নির্দেশ দেবে। যে কোনো ধরনের বেআইনি কার্যকলাপ বা সহিংস ঘটনার খবর পাওয়া মাত্রই কন্ট্রোল রুম থেকে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার, সহকারী কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হবে। কন্ট্রোল রুম থেকে প্রতি ঘন্টায় পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি ডিএমপি কমিশনার, অতিরিক্ত কমিশনার এবং ক্রাইম ও অপারেশন ইউনিটের প্রধানদের কাছে পাঠানো হবে। এই বিক্ষোভ চলাকালীন 4 দিনে মোতায়েন থাকা সকল পুলিশ সদস্যকে দাঙ্গা মোকাবেলার পোশাক, রেইনকোট এবং পোর্টেবল ওয়্যারলেস রিসিভার দেওয়া হবে। নথিতে বলা হয়েছে দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের কাছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র,
ও গোলাবারুদ থাকবে। এছাড়া সহিংসতায় কোনো সদস্য আহত হলে তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পুলিশের যানবাহন প্রস্তুত রাখা হবে। নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে, অপারেশন সফল করার জন্য কর্মকর্তা এবং বাহিনীর মধ্যে পূর্ণ সমন্বয় থাকতে হবে এবং মাঠ পর্যায়ের কমান্ডারদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। অবস্থা বুঝুন যে সত্যিকার অর্থে পুলিশ থাকবে। পুলিশ কোন পুলিশ থাকবে? বিপদগামী এবং যারা যে পুলিশ একান্ত বিএনপি করে এমন একান্ত জামাত করে সেই পুলিশ, সেই সীমিত পুলিশ থাকবে। এবং এখনকার যে নেতৃত্ব পর্যায়ে যারা আছেন, আইজিপি থেকে শুরু করে ডিএমপি কমিশনার থেকে শুরু করে, এগুলো কিন্তু সব বিএনপি জামাত এবং তারা খুব সীমিত। এই সীমিত অংশের কমান্ড পুরো বাহিনী ফলো করে না, যার দরুন আসিফের মিলিশিয়া বাহিনী নামিয়ে একটা সহিংস ঘটনা ঘটাবার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। আপনাদের মনে আছে নিশ্চয়, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাস্টারের ছেলে, মাস্টারকে আমি ছোট করে দেখছি না, কিন্তু মাস্টারের ছেলে জমিদারি অ্যাটিটিউড, তখন মনে হয় যে সেই মাস্টারকেই কলঙ্কিত করছে, একটা এমপিওভুক্ত স্কুলের মাস্টারের ছেলে। আপনারা জানেন অবস্থানটা, অর্থনৈতিক অবস্থানটা কি, এই জন্য এটি উল্লেখ করা। মাস্টারকে অবমাননা করা আমার উদ্দেশ্য নয়। আমার মাস্টাররা, স্কুল মাস্টাররা আমার পরম শ্রদ্ধার, পরম সম্মানের। আমি অবস্থানটা বোঝাতে চাইছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাজপুত্র, পাপখানা এমন। এই গত গোপালগঞ্জ ট্র্যাজেডি যখন ঘটল, এই ছেলেটি স্বরাষ্ট্রের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বসে পুলিশ হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে বসে গোপালগঞ্জ হত্যাযজ্ঞের নির্দেশনা দিচ্ছিল। এই ছেলেটি এবারও সেই পরিকল্পনা নিয়েছে যে আগামী আসন্ন যে আওয়ামী লীগের কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে রাজধানী ঢাকায় একটা ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনা। কাজেই এই হত্যাযজ্ঞের পরিকল্পনা থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে। এবং একই সাথে অনেক ইতিবাচক দিক আছে। পুলিশ নামছে না, আসলে পুলিশ বাধা দেবে না, সেনাবাহিনী বাধা দেবে না। সেনাবাহিনী এক প্রকার ডিসাইডেড যে সেনাবাহিনী কোনো বল প্রয়োগ করবে না, কারণ সেনাবাহিনী এই মুহূর্তে যে পরিমাণ চাপের মধ্যে আছে, এই চাপের অংশ হিসেবে সেনাবাহিনী উঠে যেতে শুরু করেছে। এবং আগামী 5-7 দিনের মধ্যে সেনাবাহিনীর আরেক ধাপে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আসবার কথা। যে অর্ধেক সীমিত সংখ্যক সেনাবাহিনী মাঠে আছে, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে কি না। বিশ্বস্ত সূত্রের খবর যে আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারিও হচ্ছে না, সেনাবাহিনী এটির পক্ষে নয়। তারপরেও নিশ্চিত হওয়ার জন্য 5-7 দিন নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে আমরা কথা বলছি 9 তারিখে, নিশ্চয়ই 3-4 দিনের মধ্যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এলে, 13 তারিখের আগে এলে আসবে, না হলে আসবে না। আমাদের যে সোর্স যে খবর দিয়েছে, খবরটি যদি সত্যি হয় যে সেনাবাহিনী আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকছে না, সেনাবাহিনী অর্ধেক উঠে গেছে, সীমিত কিছু থাকছে, জাস্ট বেসামরিক প্রশাসনকে সহযোগিতার নামে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কর্মসূচিতে বা বল প্রয়োগে কাউকে কোনো সমস্যার কারণ করবে না। তো সেই জায়গা থেকে এখন চূড়ান্ত কামড় দিতে চাইবে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো সন্ত্রাসীরা নিজস্ব বাহিনী নিয়ে। সেই বিষয়গুলো মাথায় রেখেই আওয়ামী লীগের কর্মসূচিটা পরিকল্পনা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।